হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 1980 সালের মুক্তিপ্রাপ্ত ডাইরেক্টর স্ট্যানলি কিউব্রিকের দ্য সাইনিং মুভির ভয়ঙ্কর কাহিনীটি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসলেই সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। 30-32 বছর বয়সী একজন ব্যক্তি, নাম জ্যাক টোরেন্স। পেশায় স্কুল শিক্ষক হলেও লেখালেখির শখের জন্য বর্তমানে তিনি শিক্ষকতার চাকরিটি ছেড়ে দিয়ে নতুন একটা স্বাধীন চাকরির সন্ধান করছেন, যাতে চাকরির কাজের পাশাপাশি নির্বিঘ্নে নিজের লেখার কাজটাও চালিয়ে যেতে পারেন। পরিবার বলতে 3 জন, স্ত্রী ওয়েন্ডি আর উনার 7-8 বছরের একমাত্র পুত্র ড্যানি। ড্যানির মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল। সে নিজের সাথে নিজেই কথা বলতে পারত। কথা বলার সময় সে বাম হাতের একটা আঙুল নাড়িয়ে কাল্পনিক রূপকে নিজের থেকে আলাদা করে কণ্ঠস্বর বদলে উত্তর দিত। দেখে মনে হতো অন্য কেউ কথা বলছে। ড্যানি সেই কাল্পনিক বন্ধুটির নাম দিয়েছিল টনি। ওয়েন্ডি কিন্তু এই ব্যাপারটাকে তেমন আমল দিতেন না, কারণ তিনি মনে করতেন এটা ড্যানির শিশুসুলভ আচরণ। একদিন জ্যাক খবরের কাগজের বিজ্ঞাপন দেখে জানতে পারলেন ওভারলুক হোটেলে কেয়ারটেকার পদের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। খবর পেয়েই তিনি হোটেলের উদ্দেশ্যে রওনা হলেন। এই ব্যাপারে ওয়েন্ডি খুশি হলেও তার পুত্র ড্যানি কিন্তু খুশি হলো না। অপরদিকে কঠিন অরণ্য পাহাড় ভেদ করে নানান উপজাতিদের গ্রামকে পিছনে ফেলে পাহাড়ের চড়াই ভেঙে জ্যাক একসময় হোটেলের সীমানার কাছাকাছি পৌঁছে গেল। পাহাড়ের অনেক উঁচুতে একটা নির্জন স্থানে দৈত্যের মতন দাঁড়িয়ে আছে ওভারলুক হোটেলটি। জানা যায় প্রতি বছর 15 মে থেকে 30 অক্টোবর পর্যন্ত এই হোটেল ট্যুরিস্টদের জন্য খোলা থাকে, আর বছরের বাকি সময়ে ওখানে এত বেশি তুষারপাত হয় যার জন্য সাধারণ কোনো মানুষ সেখানে যাওয়া আসা করতে পারে না। তাই সেই সময়টুকু হোটেল দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকারের দরকার পড়ে। জ্যাক সেই কেয়ারটেকার পদের চাকরির উদ্দেশ্যেই সুদূর দুর্গম পথ পাড়ি দিয়েছে। হোটেলের ভিতরে প্রবেশ করে প্রথমে তিনি সেই হোটেলের ম্যানেজার মিস্টার উলম্যানের সঙ্গে দেখা করেন। প্রাথমিক কিছু বার্তালাপের পর মিস্টার উলম্যান জ্যাককে ওই হোটেলে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা জানায়। তিনি বলেন 10 বছর আগে 1970 সালে শীতের সময় চার্লস গ্রেডি নামে একজন ব্যক্তি সেই হোটেলে কেয়ারটেকার পদের চাকরিতে যোগদান করেন। পরিবার নিয়ে কয়েক মাস সেখানে থাকার পর তিনি নিজেকে বড়ই একা বলে অনুভব করতে লাগেন, আর এক সময় তিনি পাগল হয়ে যান। একটা কুড়ুল দিয়ে নিজের যমজ 2 বাচ্চা মেয়েকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। এরপর তিনি নিজের স্ত্রীকেও মারেন। তারপর সেই 3টে মৃতদেহকে একটা ঘরে রেখে নিজের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেন। পরে পুলিশ সূত্রে জানা যায় যে চার্লসের ক্যাবিন ফিভার হওয়ায় সে পাগল হয়ে গিয়েছিল। এই সূত্রে বলে রাখি, ক্যাবিন ফিভার হলো এক প্রকারের মানসিক রোগ। পুরো ঘটনা শুনে জ্যাক চিন্তিত না হয়ে মিস্টার উলম্যানকে বলেন, আমার স্ত্রী যদি এই ঘটনার কথা জানতে পারে তাহলে সেও চিন্তিত হবে না, তাই এই চাকরিতে যোগদান করার জন্য আমি তৈরি আছি। অপরদিকে তখন ওয়েন্ডি ঘরের কাজ করছিলেন, আর ড্যানি ঘর লাগোয়া বাথরুমে একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিল। এমন সময় ড্যানি নিজের বাঁ হাতের আঙুল নাড়তে শুরু করে, আর সেই কাল্পনিক বন্ধু টনি তাকে জানায় যে জ্যাক ওভারলুক হোটেলের চাকরিটা পেয়ে গেছে। তিনি এক্ষুনি এই সংবাদ দেওয়ার জন্য কল করবেন। তৎক্ষণাৎ বাড়ির টেলিফোনটা সশব্দে বেজে ওঠে। ওয়েন্ডি ফোন রিসিভ করতেই জ্যাক চাকরি পাওয়ার আনন্দ সংবাদটি তাকে জানায়। এরপর বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় টনি আবারও বলে সে ওভারলুক হোটেলে যেতে চায় না। এই কথায় ড্যানি জিজ্ঞাসা করে মূলত কি কারণে সে ওভারলুক হোটেলে যেতে চায় না। ঠিক সেই মুহূর্তেই ড্যানির চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে ওঠে, যা টনি তাকে দেখাতে চেয়েছিল। সে দেখে পাশাপাশি 2টো বন্ধ লিফটের দরজার কোণ দিয়ে বিশাল আকার ধারায় উন্মত্তের মতন তারই দিকে ছুটে আসছে লাল রক্তের ঢেউ। ঢেউয়ের ধাক্কায় সোফা আসবাবপত্র সব ভেসে যাচ্ছে, সাদা দেওয়াল ভিজে যাচ্ছে রক্তে, আর তারই মধ্যে
হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে চার্লস গ্রেডির দুই মৃত যমজ বাচ্চা মেয়ে, যাদেরকে একসময় চার্লস গ্রেডি কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। ড্যানি সেই দেখে অজ্ঞান হয়ে বাথরুমের মেঝেতে পড়ে যায়। পরে যখন ডাক্তার আসেন ড্যানিকে দেখতে, তখন ড্যানি বলে কাল্পনিক বন্ধু টনি তার মুখের মধ্যেই থাকে। যদি কেউ টনির সাথে কথা বলতে চায়, তখন টনি ড্যানির পেটের মধ্যে লুকিয়ে যায়। সেই কথা শুনে ডাক্তার ড্যানির মা ওয়েন্ডিকে জিজ্ঞাসা করেন ড্যানি কবে থেকে তার কাল্পনিক বন্ধু টনির সাথে কথা বলছে। উত্তরে ওয়েন্ডি জানায় আজ থেকে 5 মাস আগে ড্যানি তার বাবার মানে জ্যাকের স্কুলের কিছু দরকারি সাজানো পেপারকে এলোমেলো করে দিয়েছিল। জ্যাক সেই দেখে ভয়ানক রেগে যায়। মদ্যপ অবস্থায় সে ড্যানির হাত জোর করে টেনে ধরে, যার ফলস্বরূপ ড্যানির কাঁধের হাড় সরে যায়। ঘটনার আকস্মিকতায় সেই দিনের পর থেকে জ্যাক মদ খাওয়া ছেড়ে দেয়, আর তখন থেকেই ড্যানি তার কাল্পনিক বন্ধু টনির সাথে কথা বলা শুরু করে। সেই কথা শুনে ডাক্তার বলে ড্যানি পুরো সুস্থ আছে, তার অন্য কোনো সমস্যা নেই। কিছুদিন পর ওয়েন্ডি ও ড্যানিকে সঙ্গে করে জ্যাক ওভারলুক হোটেলের উদ্দেশ্যে রওনা হন। হোটেলে পৌঁছে তিনি আবার মিস্টার উলম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন মিস্টার উলম্যান পুরো হোটেল ও তাদের থাকার জায়গাটা ঘুরিয়ে দেখান। ঘোরার সময় কথাবার্তার আড়ালে জানা যায় যে 1907 সালে ওভারলুক হোটেলের নির্মাণ কার্য শুরু হয়েছিল। হোটেলের কাজ সমাপ্ত করতে 2 বছর সময় লেগেছিল। এছাড়া আরও জানা যায় যে বর্তমানে যেখানে ওভারলুক হোটেল দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা কোনো এক সময় শ্মশানভূমি নামেই পরিচিত ছিল। সেই কারণে হোটেল বানানোর সময় ভারতীয় কিছু মানুষ আক্রমণ করেছিল। এদিকে যখন ওয়েন্ডি ও জ্যাক মিস্টার উলম্যানের সঙ্গে হোটেলটা ঘুরে দেখছেন, অপরদিকে তখন ড্যানি একটা গেমস রুমে খেলা করছে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় চার্লস গ্রেডির 2 মৃত যমজ বাচ্চা মেয়ে, যাদেরকে সে এতদিন নিজের কল্পনায় দেখে এসেছে। এখন তারা ড্যানির চোখের সামনে দাঁড়িয়ে। কিছুক্ষণ সেই মেয়ে দুটো সেখানে দাঁড়িয়ে থেকে চলে যায়। তারপর ওয়েন্ডি ও জ্যাকের সাথে পরিচয় হয় ডিক হ্যালোরিন নামে একজন ব্যক্তির, যিনি ওই হোটেলের প্রধান শেফ ছিলেন। তিনি ওয়েন্ডি ও ড্যানিকে হোটেলের রান্নাঘর ও খাদ্য সামগ্রী মজুত করে রাখার জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে লাগলেন। ঠিক সেই সময় হ্যালোরিন কোনো কথা না বলে মনের কথার দ্বারা ড্যানিকে জিজ্ঞাসা করে সে আইসক্রিম খেতে চায় কিনা। এই ব্যাপারে ড্যানি অবাক হয়ে যায়, এটা ভেবে যে হ্যালোরিনের মনের প্রশ্ন সে কি করে শুনতে পাচ্ছে। এরপর হ্যালোরিন ড্যানিকে আইসক্রিম খেতে দেয়। তখন হ্যালোরিন বলে তার মধ্যে এমন এক টেলিপ্যাথি টাইপ ক্ষমতা আছে, যার দ্বারা সে তারই মতন মানুষের সঙ্গে মুখ না খুলেই ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে। এই ক্ষমতাকে তার দাদি নাম দিয়েছিল সাইনিং। তখন ড্যানিও বুঝতে পারে যে সে নিজেও সাইন করে, মানে সেই ক্ষমতা তার মধ্যেও আছে। ড্যানি হ্যালোরিনকে বলে টনি তাকে কিছু অলৌকিক দৃশ্য দেখায়, এমনকি টনি ওভারলুক হোটেল সম্পর্কেও তাকে কিছু দৃশ্য দেখিয়েছে। তখন হ্যালোরিন বলে যদি কোনো জায়গায় অশুভ কিছু ঘটে থাকে, তখন সেই ঘটনা তার নিজস্ব ছাপ রেখে যায় সেই জায়গাতেই। ওভারলুক হোটেলেও সেই রকমই একটা জায়গা, যেখানে ঘটে যাওয়া ঘটনার ছাপ রয়ে গেছে। এই সব দৃশ্য তারাই দেখে যাদের মধ্যে সাইনিং পাওয়ার আছে। তখন হঠাৎ ড্যানি হ্যালোরিনকে রুম নাম্বার 237-এর ব্যাপারে জিজ্ঞাসা করে। রুম নাম্বার 237 হলো সেই জায়গা যেখানে চার্লস গ্রেডি তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই প্রশ্ন শুনে হ্যালোরিন ড্যানিকে ওই রুমে যেতে বারণ করে। এরপর জ্যাক তার নিজের পরিবারের সঙ্গে সেই হোটেলেই থাকতে শুরু করে। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। নভেম্বর মাস চলে আসায় ট্যুরিস্টদের আনাগোনা বন্ধ হয়ে যায়। সম্পূর্ণ হোটেলে শুধুমাত্র জ্যাক নিজের পরিবারের সাথে থেকে যায়। জ্যাক বেশিরভাগ সময় নিজের লেখার কাজ নিয়ে ব্যস্ত থাকত, আর অপরদিকে ড্যানি তার মার সঙ্গে হোটেলের পাশের মেজে খেলা করত। মেজ হলো ঘাস দিয়ে বানানো উঁচু উঁচু দেওয়ালযুক্ত বিস্তর গোলক ধাঁধা। একদিন ওয়েন্ডি যখন ব্রেকফাস্ট নিয়ে জ্যাকের ঘরে যায়, তখন জ্যাক তাকে বলে সে 1 মাস আগে
যখন এই হোটেলে ইন্টারভিউ দিতে এসেছিল তখন তার মনে হয়েছিল সে এর আগেও এই হোটেলে এসেছে, এমনকি হোটেলের সমস্ত জায়গাও তার চেনা। কথাটা সেই মুহূর্তে গুরুত্ব না পেলেও ঘটনা সেই দিকেই মোড় নেয়। দিনটা ছিল মঙ্গলবার। ড্যানি তার ট্রাইসাইকেল চালাচ্ছিল হোটেলের মধ্যে। সারবাদা হোটেলের রুমগুলো একে একে তার চোখের পাশ দিয়ে সরে যাচ্ছিল। ঠিক সেই সময় ড্যানির চোখ পড়ল রুম নাম্বার 237-এ। সে ট্রাইসাইকেল থেকে নেমে গুটি গুটি পায়ে এগোতে লাগলো রুমের দরজার দিকে। রুমের হাতল ধরতেই তার মন পরিবর্তন হলো। সে তখন দরজা না খুলে আবার ট্রাইসাইকেলে চেপে বসে সেখান থেকে চলে গেল। অপরদিকে তখন ওয়েন্ডি জ্যাকের সাথে কথা বলার জন্য হোটেলের বেসমেন্টে যায়। সেখানে জ্যাক তার লেখালেখির কাজ করছিল। ওয়েন্ডিকে আসতে দেখে জ্যাক খুব রেগে যায়, কারণ সে মনে করে ওয়েন্ডি আশায় তার লেখার কাজে ব্যাঘাত ঘটেছে। তাই সে নতুন নিয়ম বানায়, যখন সে বেসমেন্টে লেখার কাজে ব্যস্ত থাকবে তখন কেউ সেখানে আসবে না। সেদিনকার ঘটনায় ওয়েন্ডি বুঝতে পারে জ্যাক আগের তুলনায় অনেকটা বদলে গেছে। এরপর দিন দিন জ্যাকের আচরণে পাগলামির লক্ষণ ফুটে উঠতে থাকে। বোঝা যায় হোটেলের পারিপার্শ্বিক চেহারা তার উপর কোনো অশুভ প্রভাব ফেলেছে। এরই পাশাপাশি প্রচণ্ড তুষার ঝড়ের কারণে হোটেলের টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়েন্ডি যখন চেষ্টা করছে পুনরায় টেলিফোন যোগাযোগ স্থাপন করতে, তখন ড্যানি পূর্বের দিনগুলোর মতোই হোটেলের ভিতরে ট্রাইসাইকেল চালাচ্ছে। সাইকেলের চাকা কখনো হোটেলের মেঝেতে, আবার কখনো বা মেঝের উপরে পাতা কার্পেটের উপর গড়িয়ে শব্দের ধ্বনিকে ছড়িয়ে দিচ্ছে চারিধারে। হঠাৎ ট্রাইসাইকেলের চাকা থেমে গেল। সামনে একটা লম্বা প্যাসেজের দুই পাশ দিয়ে পরপর রুমের দরজা সাজানো। একেবারে প্যাসেজের শেষে দাঁড়িয়ে আছে দুটি যমজ মেয়ে, যাদেরকে ড্যানি এর আগেও দেখেছে। মেয়ে দুটি একই কণ্ঠে বলে ওঠে, Come and play with us. Come and play with us, Danny. Forever and ever and ever. এই কথা বলার সঙ্গে সঙ্গে ড্যানির চোখের সামনে ফুটে ওঠে সেই মেয়ে দুটোর রক্তে ভেজা কাটা লাশ। ভয়ে সে নিজের দুহাত দিয়ে চোখ ঢেকে নেয়। চোখের উপর থেকে হাত সরালে সে ওখানে আর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে না। তখন ড্যানি টনিকে বলে সে ভয় পাচ্ছে। উত্তরে টনি বলে, এই সবই হলো বইয়ের পাতায় আঁকা ছবির মতন, এটা বাস্তব নয়। পরদিন সকালে ড্যানি নিজের ফায়ার ইঞ্জিন খেলনাটি আনতে বাবার ঘরে যায়। ঠিক সেই সময় জ্যাককে ভয়ার্ত দৃষ্টিতে বিছানায় বসে থাকতে দেখা যায়। তিনি ড্যানিকে নিজের কাছে ডেকে কোলে বসিয়ে বলে তারা সারা জীবনের জন্য এই হোটেলেই থেকে যেতে চায়। সেই কথা শুনে ড্যানি প্রশ্ন করে, জ্যাক কি কখনো তার বা তার মায়ের কোনো ক্ষতি করবে? উত্তরে জ্যাক হেসে বলে, কখনোই নয়, কারণ সে তাদেরকে অনেক ভালোবাসে। সেদিন ড্যানি হোটেলের মেঝেতে পাতা কার্পেটের উপর বসে একলা একলা কতকগুলো খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল। ঠিক সেই সময় হোটেলের প্যাসেজ থেকে একটা বল ছুটে আসে তার সামনে। সেই বলটাকে অনুসরণ করে সে পৌঁছে যায় 237 নম্বর রুমের সামনে। সেই সময় রুমের দরজা খোলা ছিল। দরজা খোলা দেখে ড্যানি রুমের ভিতরে চলে যায়। অপরদিকে সেই মুহূর্তেই জ্যাক ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। ওয়েন্ডি জিজ্ঞাসা করলে জ্যাক তাকে জানায় সে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছে, যেখানে সে নিজে হাতে ওয়েন্ডি আর ড্যানিকে হত্যা করছে। কথা শেষ হতেই সেখানে ড্যানি এসে দাঁড়ায় আর হাতের আঙুল চুষতে থাকে। ওয়েন্ডি তার কাছে এগিয়ে যেতেই দেখে ড্যানির গলায় ক্ষত চিহ্ন। তিনি ধরে নেন যে জ্যাক নিশ্চয়ই ড্যানির গায়ে হাত তুলেছে। তাই জ্যাককে সে গালমন্দ করতে করতে ড্যানিকে সঙ্গে করে সেখান থেকে চলে যায়। তখন জ্যাক পাগলের মতন হয়ে হোটেলের গোল্ড রুমের দিকে চলে যায়। সেই রুমটা ছিল বার কাম রেস্টুরেন্ট। চেয়ারে বসতেই তার মদের নেশাটা পুনরায় জেগে ওঠে, কিন্তু জনমানবহীন বারে তখন একটা মদের বোতলও ছিল না। সে নিজের দুই হাত মাথায় গুজে হতাশভাবে বলে, এক বোতল বিয়ারের বিনিময়ে সে নিজের আত্মাকে বিক্রি করতেও রাজি আছে। সঙ্গে সঙ্গে তার সামনে লয়েড নামে একজন বারটেন্ডারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
যার পিছনে কাচের শোকেসে অনেকগুলো মদের বোতল সাজানো ছিল। জ্যাক লয়েডের সঙ্গে কথা বলতে শুরু করে। দেখে মনে হয় তারা দুজন দুজনকে অনেক বছর ধরেই চেনে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ওভারলুক হোটেলে জ্যাকের পরিবার ছাড়া আর কেউ সেখানে ছিল না। তার মানে লয়েড কোনো দেহধারী জ্যান্ত মানুষ নয়, বরং সে একটা প্রেত। জ্যাক লয়েডকে বলে সে ড্যানির কোনো ক্ষতি করেনি। ওয়েন্ডি তাকে দোষারোপ করছে একটাই কারণে, যে সে আজ থেকে 3 বছর আগে ভুল করে ড্যানির হাত ধরে টানায় কাঁধের হাড় সরে গিয়েছিল বলে। ঠিক সেই সময় গোল্ড রুমে ওয়েন্ডি ছুটে এসে জ্যাককে জানায় এই হোটেলে তারা ছাড়াও 237 নম্বর রুমে একজন মহিলা থাকে যে ড্যানিকে গলা টিপে মারতে চেষ্টা করেছে। সেই কথা শুনে জ্যাক ওই রুমের দিকে ছুটে যায়। রুমের ভিতরে যেতেই সে এক সুন্দরী মহিলাকে নগ্ন অবস্থায় বাথটবে স্নান করতে দেখে। মহিলা ক্রমেই জ্যাককে মোহাচ্ছন্ন করে নিজের কাছে টেনে নেয়, আর ধীরে ধীরে জ্যাক যখন মহিলাকে জড়িয়ে ধরে কিস করতে যায়, ঠিক সেই মুহূর্তেই সুন্দরী মহিলার দেহের মাংস গলে পচে একটা বৃদ্ধ পিশাচিনীর রূপ ধারণ করে। জ্যাক সেই দেখে ভয় পেয়ে ওই রুমের দরজা বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ড্যানি টেলিপ্যাথিক্যাল ক্ষমতা প্রয়োগ করে ডিক হ্যালোডিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যার ফলে ডিক হ্যালোডিন জানতে পারে ড্যানির পরিবারে বড় কোনো বিপদ আসতে চলেছে। হ্যালোডিন সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করে, কিন্তু জ্যাক যেহেতু হোটেলের সমস্ত টেলিফোন ও রেডিও মাধ্যমকে নষ্ট করে দিয়েছিল, তাই পুলিশ হ্যালোডিনকে কোনো সাহায্য করতে পারে না। তখন হ্যালোডিন ড্যানির পরিবারকে বাঁচানোর জন্য ওভারলুক হোটেলের উদ্দেশ্যে ফ্লাইট বুক করেন। এদিকে হোটেলে তখন ওয়েন্ডি জ্যাককে জানায় তারা কিভাবে সেই হোটেল থেকে পালাতে পারে। সেই কথা শুনে জ্যাক প্রচণ্ড রেগে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে তারা কেউ এই হোটেল ছেড়ে কোথাও যাবে না। এরপর জ্যাক নিজের রুম থেকে বেরিয়ে আবার সেই হোটেলের গোল্ড রুমে যায়। এবার সেখানে একটা পার্টি চলছিল, যে পার্টিতে বহুত প্রেতাত্মার সমাগম হয়েছিল। জ্যাক লয়েডকে দেখতে পেয়ে আবারও পাগলের মতন হয়ে যায়। সে বুঝতে পারে না এতগুলো মানুষ একসাথে সেখানে কিভাবে এলো। এমন সময় পার্টিতে উপস্থিত ডেলবার্ট গ্রেডি নামে একজনের সাথে তার ধাক্কা লাগে। গ্রেডির হাতের খাবার জ্যাকের পোশাকে এসে পড়ে। তারা দুজনেই ওয়াশরুমে গিয়ে পৌঁছায়। জ্যাক কথা বলে জানতে পারে গ্রেডির একটা স্ত্রী ও 2 মেয়ে ছিল। সঙ্গে সঙ্গে জ্যাকের মনে পড়ে মিস্টার উলমানের বলা কথা। তিনি বলেছিলেন 1970 সালে চার্লস গ্রেডি নামে একজন ব্যক্তি তার স্ত্রী ও 2 মেয়েকে কুড়ুল দিয়ে হত্যা করেছিল। কথাটা মনে পড়তেই জ্যাক ডেলবার্ট গ্রেডিকে জিজ্ঞাসা করে সে কখনো এই হোটেলে কেয়ারটেকার ছিল কি। উত্তরে গ্রেডি বলে এই হোটেলের কেয়ারটেকার সব সময়ের জন্য জ্যাকই ছিল। গ্রেডি জ্যাককে আরও বলে যে তার ছেলে ড্যানি টেলিপ্যাথিক্যাল ক্ষমতা প্রয়োগ করে বাইরের কোনো মানুষকে ওভারলুক হোটেলে ডেকে আনছে। একদিন তার মেয়েও এই হোটেলকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই কারণে তিনি নিজের মেয়েকে শাস্তি দিয়েছিল। তাই আজ ঠিক একইভাবে জ্যাকেরও উচিত তার ছেলে ও স্ত্রীকে শাস্তি দেওয়া। অপরদিকে তখন ওয়েন্ডি এই হোটেল থেকে পালানোর পথ খুঁজছিল। এমন সময় পাশের রুম থেকে ড্যানি টনির কণ্ঠে চিৎকার করে বলে ওঠে রেড রাম। কথাটা শুনে ওয়েন্ডি সেই রুমে ছুটে যায়। ওয়েন্ডিকে দেখে ড্যানি টনির কণ্ঠে বলে ড্যানি চলে গেছে, সে এখন শুধুমাত্র টনি। কথাটা শুনে ওয়েন্ডি একটা বেসবল ব্যাট নিয়ে হোটেলের বেসমেন্টে জ্যাকের সঙ্গে কথা বলতে যায়। আর সে দেখে জ্যাক এতদিনে তার লেখার কাজে একই লাইন বারবার লিখে 1000টারও বেশি কাগজের পাতা ভর্তি করে ফেলেছিল। সে লিখেছিল অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। সেই দেখে ওয়েন্ডি বুঝে যায় জ্যাক পুরোপুরি পাগল হয়ে গেছে। তখনই পিছন থেকে জ্যাক সেখানে চলে আসে আর ওয়েন্ডির উপর রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। সেই দেখে ওয়েন্ডি বুঝে যায় রাগের মাথায় জ্যাক তাকে হত্যাও করতে পারে। ভয় পেয়ে ওয়েন্ডি তখন হাতের বেসবল ব্যাট দিয়ে জ্যাকের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর ওয়েন্ডি জ্যাকের 2 পা ধরে টানতে টানতে হোটেলের আনাজপাতি রাখার রুমে নিয়ে গিয়ে বাইরে থেকে রুমের দরজা লক করে দেয় আর চিৎকার করে বলে সে তার সন্তানকে নিয়ে এই হোটেল থেকে চলে যাচ্ছে।
সেই কথা শুনে বন্ধ রুমের ভিতরে থাকা জ্যাক পাগলের মতন হাসতে শুরু করে, কারণ সে পূর্বেই গাড়ি ও রেডিও সিস্টেমকে পুরোপুরি নষ্ট করে দিয়েছিল। ওয়েন্ডি যখন সেই ব্যাপারটা বুঝতে পারে তখন হতাশ হয়ে নিজের রুমে ফিরে ঘুমিয়ে পড়ে। অপরদিকে জ্যাক বন্ধ রুমের মধ্যে গ্রেডির গলা শুনতে পায়। গ্রেডি রুমের বাইরে থেকে বলে, তুমি তোমার কাজ দায়িত্বের সঙ্গে পালন করনি। তার উত্তরে জ্যাক গ্রেডির কাছে আর একটা সুযোগ চায়, যাতে সে নিজের স্ত্রী ও সন্তানকে উপযুক্ত শাস্তি দিতে পারে। ঠিক সঙ্গে সঙ্গে আনাজপাতি রাখার রুমের দরজা নিজে নিজেই খুলে যায় আর জ্যাক মুক্ত হয়ে যায়। সেই আভাস পেয়ে ড্যানি একটা ছুরি হাতে তুলে নেয় ও লিপস্টিক দিয়ে রুমের দরজায় রেড রাম কথাটা লেখে। বারবার টনির গলায় সে রেড রাম বলে চিৎকার করতে থাকে। সেই কথা শুনে ওয়েন্ডির ঘুম ভেঙে যায়। সে তখন ড্যানির হাতের ছুরি ও দরজায় লেখা শব্দটা দেখে ভয় পেয়ে যায়। ড্যানিকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলে ওয়েন্ডির চোখ পড়ে রুমের আয়নার দিকে। সেখানে সে দরজায় লেখা রেড রাম শব্দের প্রতিবিম্বকে উল্টো অবস্থায় দেখে আর শব্দের মানে বুঝতে পারে। শব্দটা হলো মার্ডার। তার মানে ড্যানির মধ্যে থাকা টনি ওয়েন্ডিকে বারবার মার্ডারের ব্যাপারে সাবধান করছিল। ঠিক সেই মুহূর্তেই দরজায় কুড়ুল দিয়ে আঘাত করা শব্দ শোনা যায়। দরজার বাইরে তখন জ্যাক কুড়ুল হাতে দাঁড়িয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে ওয়েন্ডি ড্যানিকে নিয়ে বাথরুমে ঢুকে যায় আর ড্যানিকে বাথরুমের জানালা দিয়ে হোটেলের বাইরে পাঠিয়ে দেয়। বাইরে যেহেতু বরফের স্তূপ কাঁচের জানালা ছুঁয়েছিল, তাই ড্যানি সহজেই জানালার বাইরে বরফের স্তূপের উপর পিছলে নিচে চলে যায়। তারপর ওয়েন্ডি চেষ্টা করে সেই বাথরুমের জানালা দিয়ে বাইরে পালাতে, কিন্তু জানালা খুব ছোট হওয়ায় সে পালাতে সক্ষম হয় না। ততক্ষণে জ্যাক বাইরের দরজা ভেঙে রুমের ভিতর ঢুকে পড়েছে আর বাথরুমের দরজায় বারবার কুড়ুল দিয়ে আঘাত করছে। সেই দেখে ওয়েন্ডি ভীষণ ভয় পেয়ে যায়, হাতের ছুরিটা বাগিয়ে ধরে। এমন সময় বাথরুমের দরজার এক অংশ ভেঙে জ্যাকের হাতকে ভিতরে প্রবেশ করতে দেখা যায়। সে দরজার লক খুলতে ভাঙা অংশ দিয়ে হাত বাড়িয়েছিল ভিতরে। সঙ্গে সঙ্গে ওয়েন্ডি ছুরি চালিয়ে দেয় জ্যাকের হাত লক্ষ্য করে আর হোটেলের বাইরে শোনা যায় গাড়ির শব্দ। আসলে ডিক হ্যালোরিন ড্যানির পরিবারকে সাহায্য করতে গাড়ি চালিয়ে সেই সময় হোটেলে চলে এসেছিল। জ্যাক তখন ঠিক করে সে প্রথমে ডিক হ্যালোরিনকে মারবে, তারপর পরিবারের সদস্যদের। তাই সে হোটেলের মুখ্য দ্বারের দিকে হাতে কুড়ুল নিয়ে এগোতে লাগে। হ্যালোরিন যখন হোটেলের ভিতরে এসে পৌঁছায় তখন জ্যাক হোটেলের একটা মোটা থামের পিছন থেকে নিঃশব্দে বেরিয়ে এসে হাতের কুড়ুল চালিয়ে দেয় হ্যালোরিনকে লক্ষ্য করে। রক্তাক্ত অবস্থায় হ্যালোরিন মেঝেতে পড়ে সেখানেই মারা যায়। জ্যাকের ঠোঁটের কোণে ঝিলিক খেলে যায় এক পৈশাচিক হাসির। এরপর জ্যাক ড্যানিকে মারতে তার দিকে ছুটে যায়। ড্যানি পালিয়ে হোটেলের বাইরের মেঝে লুকিয়ে পড়ে। অপরদিকে ওয়েন্ডি হোটেলের মধ্যে ছুরি হাতে এদিক ওদিকে ঘুরতে থাকে। সেখানে সে অনেক প্রেতাত্মাকে দেখতে পায়, যারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ওই হোটেলে বসবাস করে আসছিল। একটা রুমে ভল্লুকের পোশাক পরে একজন মহিলাকে হোটেল মালিকের সঙ্গে দেখা যায়। এছাড়া কিছু মৃতদেহ, কঙ্কাল ও সেই বন্ধ লিফটের দরজার পাশ দিয়ে রক্তের উন্মুক্ত ধারার ছুটে আসা, এমনকি একজন ভদ্রলোককেও দেখা যায় যে ড্রিঙ্কের গ্লাস হাতে দাঁড়িয়ে কিছু বলছে আর তার মাথা মাঝ বরাবর ফাল করে চেরা। ওদিকে তখন জ্যাক বরফে আচ্ছাদিত মেঝে ড্যানির পায়ের ছাপ দেখে তাকে খুঁজে চলেছে আর ড্যানি খুব বুদ্ধি করে নিজের পায়ের ছাপকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে নিজে লুকিয়ে পড়ে। জ্যাক সেই পায়ের ছাপ লক্ষ্য করে যখন ওখানে পৌঁছায় তখন সে কিছুই বুঝতে পারে না, সে ভুল পথে ছুটে যায়। যেহেতু ড্যানি একটা সময় তার মার সঙ্গে ওই মেঝেতে খেলা করতে আসতো, তাই সে জানতো কোন পথ ধরে মেঝের বাইরে যাওয়া যায়। জ্যাক ওখান থেকে চলে যেতেই ড্যানি পালিয়ে মেঝের বাইরে চলে আসে। ওদিকে তখন ওয়েন্ডিও হোটেলের বাইরে বেরিয়ে এসেছে। ওয়েন্ডি এক মুহূর্ত দেরি না করে ডিক হ্যালোরিন যে গাড়িতে চেপে এসেছিল সেই গাড়িতে ড্যানিও নিজে চেপে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে জ্যাক তখন কুড়ুল হাতে মেঝের ভিতরে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলেছিল। তার একটা বিষয় ভেবে বড়ই দুঃখ হয়েছিল যে সে নিজের পরিবারকে হত্যা করতে পারল না। পরদিন সকালে জ্যাকের মৃতদেহটা বরফে জমা অবস্থায়
পড়ে থাকতে দেখা যায়। ঘটনার একদম শেষে দেখা যায় হোটেলের গোল্ড রুমের বাইরে একটা বড় কাঠের বোর্ডকে ঝুলে থাকতে, যে বোর্ডে অনেকগুলো ছবি সাঁটা ছিল। তারই মধ্যে একটা ছবিতে জ্যাককে খুঁজে পাওয়া যায়, যেখানে জ্যাক একটা পার্টিতে অনেক মানুষের ভিড়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ছবির নিচের দিকে তাকালে দেখা যায় ছবিটা 4 জুলাই 1921 সালের, কিন্তু যে ঘটনার কথা বলা হলো সেটা 1980 সালের। এর মানে দাঁড়ায় জ্যাকের পুনর্জন্ম হয়েছিল, নিয়তি তাকে আবারও টেনে এনেছিল সেই হোটেলে। তাই সে একসময় ওয়েন্ডিকে বলেছিল সে যখন এই হোটেলে ইন্টারভিউ দিতে এসেছিল তখন তার মনে হয়েছিল সে এর আগেও এই হোটেলে এসেছে, এমনকি হোটেলের সমস্ত জায়গাও তার চেনা। দ্য সাইনিং মুভির ঘটনা খুব জটিল। আমি যতটা পেরেছি বিশদে বোঝানোর চেষ্টা করেছি, মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে অসুবিধা হবে। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য